স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে। আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সেকান্দার আলী এবং তিনি সবসময়ই কোনো বিভিন্ন ইস্যুতে আমাদের সঙ্গে কথা বলে থাকেন। আমরা আজকে তার সঙ্গে আসলে প্রথমে কথা বলবো, যেহেতু আগামীকাল থেকে শুরু হচ্ছে অদম্য টি-20 কাপ। বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না, সেই বিশ্বকাপে না যাওয়ার রেশ ধরেই এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটা নিয়ে আসলে আমরা এখন কথা বলবো এবং তারপরে আরও বিভিন্ন ইস্যু নিয়ে তার সঙ্গে কথা বলবো। সেকান্দার ভাই, আপনাকে স্বাগতম। শুরুতেই জানতে চাই, আগামীকাল টুর্নামেন্টটা শুরু হচ্ছে, টুর্নামেন্টটার আসলে উদ্দেশ্যটা কি এবং এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে টুর্নামেন্টটা দর্শকদের আসলে চাহিদা পূরণ করতে পারবে কিনা? দেখুন, এই টুর্নামেন্টটা তো একটা উদ্দেশ্য ছিল সরকারি নির্দেশনা পালন করা, তাছাড়া আর কোনো কিছু না। আসিফ নজরুল বলেছেন একটা টুর্নামেন্ট করতে, টি-20 টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার বা পাইপলাইনে যেসব প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারদের দিয়ে আপনি খেলাচ্ছেন। কিন্তু আলটিমেটলি এই টুর্নামেন্ট থেকে খুব একটা লাভজনক কোনো কিছু না। বিসিবির বরঞ্চ 2.5 কোটি টাকা প্লেয়ারদের ইতে যাবে। এদের ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার মতো অনেকটা, যেটা হচ্ছে বিশ্বকাপ খেলতে পারেনি বলে দুধের সাথে ঘোলে মেটানো আর কি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে বিশ্বকাপ শুরু হচ্ছে 7 তারিখ থেকে। আজকে আপনার কালকে থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দিয়ে আপনি কী বোঝাতে যাচ্ছেন? আপনি বোঝাতে চাচ্ছেন যে বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ সব ভুলে গিয়ে আপনার শুধুমাত্র এই যে টুর্নামেন্ট হচ্ছে টি-20 এইটা দেখবে। এটা তো না। বাংলাদেশ যার যার দেখার, মানুষের যার যেখানে আগ্রহ সে সেটা দেখবেই। এই টুর্নামেন্টের মধ্যে মানুষের বিন্দুমাত্র এখন আগ্রহ থাকবে না। দ্বিতীয় সামনে নির্বাচন নিয়ে মানুষ বেশি আগ্রহ থাকবে। আর সেই ক্ষেত্রে তবু মানুষের নানা রকম পলিসি থাকে, নানা রকমের খায়েশ থাকে, সেই খায়েশগুলি তারা মেটায়। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু এখন যারা বোর্ড রয়েছেন সেই বোর্ডের একেবারেই আগের সরকারি হস্তক্ষেপ ছিল না। এখন আমরা দেখতেছি যে আগস্টের পরে, যে 5 আগস্টের পরবর্তীতে যারা বোর্ড গঠন করছেন, সরকারি হস্তক্ষেপ একেবারে পুরোপুরিভাবে এখন বাংলাদেশের ক্রিকেট সরকার নিয়ন্ত্রিত। এবং এই সরকার নিয়ন্ত্রিত হওয়ার ফলে আইসিসি সঙ্গে কিন্তু আপনার যে বোঝাপড়ার ক্ষেত্রেও সরকারি পুরো বিষয়টা হস্তক্ষেপ করেছে। তো সব কিছু যখন চলে, তো আইসিসি একটা ঠুনকো সংগঠন বলেই বাংলাদেশকে এখনও নিষিদ্ধ করেনি বা বাংলাদেশকে পারে না। পাকিস্তানও সেমিত, যেহেতু পাকিস্তানে দেখবেন গঠনতন্ত্রের মধ্যে তাদের সরকারি নেতাকে আপনার প্রেসিডেন্ট হিসেবে, চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে। তো এই জায়গা থেকে দেখবেন যে এইভাবেই চলবে বাংলাদেশি ক্রিকেটের যেটা আছে, যতদিন পর্যন্ত না নির্বাচিত একটা সরকার আমরা পাচ্ছি, একটা স্মুথ পলিসি পাচ্ছি এবং সরকার সমর্থিত কোনো, মানে সরকার সমর্থন কি, সরকারের কোনো এমপি বা কোনো ওইরকম শক্তিশালী কেউ প্রেসিডেন্ট হিসেবে আসছে, ততদিন পর্যন্ত আসলে কোনো কিছু করা হবে না। এমনিতেই টুর্নামেন্টটা নিয়ে কি মনে হচ্ছে? আজকে সালাউদ্দিন এসেছিলেন, মোহাম্মদ সালাউদ্দিন, যিনি বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ, এবং উনি বললেন বিশ্বকাপ না খেলাতে ক্রিকেটারদের মধ্যেও কিছুটা হতাশা কাজ করছে। সেই হতাশাটা কাটিয়ে ওঠার জন্য এই টুর্নামেন্টটা আসলে কতটুকু সেটার একটা কম্পেনসেশন হতে পারে? দেখুন, বিশ্বকাপের কম্পেনসেশন কোনো কিছু দিয়ে হতে পারে না। বিশ্বকাপ তো বিশ্বকাপই। আপনি খেলাটা খেলেনই হলো বিশ্বকাপে পার্টিসিপেট করবেন এবং সেখানে আপনি আপনার রেজাল্টটাকে, বাংলাদেশের যদি চ্যাম্পিয়ন হয় যেন বিশ্বের কাছে দরবারে সেভাবে পৌঁছে যায়। চ্যাম্পিয়ন না হলেও তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা বেটার করার কেন চেষ্টা করা হয় যাতে বিশ্ব দেখে বাংলাদেশ এই খেলাটায়, বাংলাদেশ নামক একটা দেশ রয়েছে এবং এই খেলাটায় তারা ভালো খেলে এবং ভালো খেলার কারণে তাদের আগ্রহ তৈরি হয় বাংলাদেশের প্রতি। এইভাবে আসলে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে প্লেয়াররা, একটা দল, খেলাধুলা, এটা বিশ্বের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরার জন্য। কিন্তু আপনি এখানে একটা টি-20 টুর্নামেন্ট খেলবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, সেটা হলো 3 দল, তাও কারা। এই একটা বিপিএলের মতো একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আপনি এরকম একটা টুর্নামেন্ট করার কোনো মানে আমি খুঁজে পাই না। তাও 3 দিনের একটা টুর্নামেন্ট, পুরোটা একটা হাস্যকর একটা জায়গায় পরিণত হয়েছে। তো কিছু করা নেই, পড়েছে মোগলের হাতে খানা খেতে হবে, সাথে সরকারি নির্দেশনা রয়েছে, সেই সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে তিনারা আবার বাধ্য, কারণ তারা হচ্ছেন সরকারি অনুগত, ওইভাবেই তারা এসছেন। তো সেই ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস, যখন রাজনৈতিক সরকার আসলে পরে তখন এই যে এখন যে আমরা একনায়কের মতো একটা আচরণ দেখছি, সেই একনায়কের মতো অ্যাটিটিউডটা হয়তো কমে আসবে। তখন একটা ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা আসবেন সভাপতি বা থাকবেন, এই সভাপতি থাকবেন কি থাকবেন না আমি জানি না, বা অন্য ভাইস প্রেসিডেন্ট তারা থাকবেন কি থাকবেন জানি না। যদি থাকেনও, তারপর সরকারের এখানে পুরোপুরি যে একটা ডমিনেশন থাকবে, যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার হয়তো একটা পজিটিভ ওয়ে ভাববে এবং আইসিসির এবং বাংলাদেশের ক্রিকেটের যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে চিন্তা করবে। তো এই টুর্নামেন্ট যেটা বললেন আপনি, কম্পেনসেশন কোনো কিছু দিয়ে হবে না। যে টাকা দেবেন সেই টাকা এমনও না যে অনেক কিছু। আপনি একটা যদি চিন্তা করেন যে বিশ্বকাপে যদি কেউ একটা ম্যান অফ দ্য ম্যাচ হয়, তার যে প্রাইজ মানি
এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট দল যদি ওখানে খেলতো, তার যে পার্টিসিপেশন মানি সেটা কিন্তু অনেক টাকা, সেই টাকাগুলি লস হলো। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, একটা গৌরবের ব্যাপার আছে, একটা জিতলে পরে তার একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে, আরও কিছু ব্যাপার রয়েছে যেগুলি হচ্ছে আপনার এই জায়গায় থেকে আপনাকে প্রেজেন্ট করে, সেটা কিন্তু আপনার নাই, থাকছে না। এই টুর্নামেন্ট দিয়ে আপনার কে দেখবে, কাকে দেখাবেন? বাংলাদেশের মানুষ দেখবে? টিকিট দেখলাম ছেড়েছে, মানে আপনি দেখেছেন কেউ এসে টিকিট কিনেছে? এইটা তো দেখা নাই, পরে দেখবেন যে ফ্রি কিছু ঢুকিয়ে দিচ্ছে এই করে কিছু দর্শক দেখানোর জন্য। এই লোক দেখানো কাজগুলো এখন বেড়েছে। আমরা দেখলাম যে ওই যে পিচ বানানো, 137টা উইকেট বানাবে, দ্যাটস গুড প্ল্যান। বাট এই প্ল্যানগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি 64টা জেলায় 5টা করে উইকেট বিভিন্ন মাঠে বানিয়ে দেন, সেই মাঠটা যদি ইউটিলাইজ করার মতো হয়, তাহলে আপনার প্ল্যানটা সাকসেস হবে। খালিদ মাসুদ পাইলটের উদ্যোগটা আমি বলবো যে ভালো, কিন্তু সেই উদ্যোগটা ইমপ্লিমেন্ট করেন তিনি তো পূর্বের, তিনি যখন ছিলেন না, বিসিবি ডিরেক্টর ছিলেন না, সেই সব জায়গার সেই সময় তিনি যে কাজগুলি করেছেন সেইগুলিকে প্রেজেন্ট করা হয়েছে। তার মানে তিনি ডিরেক্টর হওয়ার পর এখন পর্যন্ত কোনো কিছু করতে পারেননি। আপনি যেটা করবেন সেটা করার পর আপনার প্রেজেন্টেশনটা দিলে ভালো হতো। আপনি রাস্তা থেকে ইট টুকিয়ে আনছেন কিংবা সিমেন্টের কোনো কনক্রিটের কোনো একটা টুকরো এনে সেটা দিয়ে আপনি উইকেটের বেসমেন্ট তৈরি করছেন, দ্যাটস গেট, ওকে, তৈরি করেন, সবই করেন, কিন্তু সেটা হচ্ছে যে আপনি কখন করছেন। এখন তো আপনি বিসিবির আন্ডারে যখন যাবেন তখন আপনি এখানে ইনভেস্ট করবেন প্রপার ওয়েতে উইকেট বানানোর। আমরা তার সঙ্গে আমরা দেখছি যে আপনার যেখানে 3টা ভেন্যুর বাইরে আন্তর্জাতিক খেলানোর মতো কিংবা একটা ফার্স্ট ক্লাস ম্যাচও যে কোনো 12 মাস রান করার মতো একটা কন্ডিশন দিতে পারছেন না, রাজশাহী, বগুড়া, তো সেই জায়গায় আপনি খালি উইকেট বানায়, এটা কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির উপরে তারা ফোকাস করছে, দেখাবো আমরা এতগুলো উইকেট বানিয়েছি। তো এইগুলির মতো এরকম একটা টুর্নামেন্টও মনে করেন যে এই একটা দেখালো যে আমরা এই সময় খেলেছি। মানুষ কোনো কিছুই ভুলে না। আজকে যেটা মনে হচ্ছে যে তার সিদ্ধান্তই একদম, বা এই এখন যারা রয়েছেন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত, এই অবস্থায় তারা থেকে হয়তো জাতিকে একেবারে সম্মানিত করেছেন, তা না। কদিন পরে এই এক সময় তো আমরা দেখেছি আওয়ামী লীগের ফলোয়ার ভরা দেশে, আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো মানুষ ছিল না। মাঝে মাঝে মনে হতো যে শেখ হাসিনাই বোধহয় আওয়ামী লীগার না। তো সেই জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি যে কত রকমের বিচিত্র কাহিনী। 5ই আগস্ট দেখলাম, জুলাই বিপ্লব দেখলাম, সব আমরা অংশগ্রহণ করে রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, নিউজ কভার করলাম, সব কিছু দেখার পরে সব কিছু হল, কিন্তু দেশের কি আদৌ পরিবর্তন হয়েছে? পরিবর্তন তো হয় নাই। এবং তারা যে আওয়ামী লীগ যেভাবে করছিল স্বৈরাচারের মতো, তাই সেই স্বৈরাচারের স্টাইলটা বরঞ্চ আরও বেড়ে গেছে। কারণ হচ্ছে কি, আপনি আসছেনই এই কাজ করার জন্য। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি ক্রিকেটের, আমি যেহেতু ক্রিকেট সাংবাদিক বা স্পোর্টস জার্নালিস্ট, আমি মনে করি যে ক্রিকেটের যে স্বৈরাচারিত্ব বেড়েছে, আগে তো অনেক কিছু করেও চুপ থাকা যেত, এখন আপনাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে, আপনি গেট দিয়ে ঢুকতে পারবেন না কয়েকদিন পর। আমরা চাচ্ছি যে আপনি একেবারেই ক্রিকেট জার্নালিস্ট যারা কাভার করে এখানে, স্পোর্টস জার্নালিস্ট, তাদেরকে একদম ব্যান করে দেন, এখানে আসারই দরকার নেই। ক্রিকেটের কোনো প্রচার লাগবে না, কোনো প্রচার লাগবে না, আপনি সেই সিদ্ধান্তটা কবে নেবেন সেই অপেক্ষায় আছি। দেখো ভাই, একটা কথা বললেন যে ক্রিকেট জার্নালিস্টদেরই ব্যান করে দেন, মানে এই ধরনের বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত আমরা এই বোর্ডকে দেখেছি, এবং বোর্ডেরও বিভিন্ন কর্মকাণ্ড, পরিচালকদের কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে বিতর্কিত বোর্ড, এটা মানে বলতেই হয়, এটা আসলে না বলে কোনো উপায় নেই। কিন্তু গত একদিন আগে আরেকটা ঘটনা হয়েছে যে হাইকোর্ট একটা রুল জারি করেছে যে নারী ক্রিকেটারদের যে হেনস্থা করা হয়েছে, বিশেষ করে জাহানারা ইস্যুতে, সেটাতে বোর্ড কেন নিশ্চুপ বা কেন সেই তদন্ত প্রতিবেদনটা আসলে কোর্টে জমা দেয়নি। এরপরে আমরা দেখলাম তড়িঘড়ি করে রাতের আধারে সেই তদন্ত প্রতিবেদনটা আবার একটা স্বাধীন তদন্ত কমিটি বিসিবির হাতে তুলে দিল। তো সেই প্রতিবেদনটা আসলে কি, আপনি কি জানতে পেরেছেন প্রতিবেদনে কি আছে? আপনি কি আদৌ জানেন যে প্রতিবেদন বিসিবির হাতে তুলে দিয়েছে সেই তদন্ত কমিটি? আমরা একটা ছবি দেখেছি, এখন সেই ছবিতে কি এখন আপনাকে একটা প্রেস রিলিজ দিয়ে আপনাকে একটা মূলাধরি দেওয়া হয়েছে, যেটা হয় আগে আপনি কেন জানান নাই। তার মানে হচ্ছে আপনার সব কিছু লুকোনো বা ধামাচাপা দেওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন, যে চেষ্টাটা আপনি ব্যর্থ হয়েছে যখন একটা রুল জারি হয়েছে যে এই তদন্ত রিপোর্ট আসতে হবে। এখন ওইখানে প্রশ্ন উঠেছে যে স্বাধীন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল বা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির একজন সদস্যকে নিয়ে, নারী সদস্য, তিনি হচ্ছেন রুবাবাদুল্লাহ। তো রুবাবাদুল্লাহর তিনি, আমি মনে করি ঠিক আছে, কারণ যে কমিটিই বানান না কেন, বিসিবির টাকায় যখন আপনার এটা পরিচালিত হবে, কোনো বিদেশ থেকে কোনো কমিটি না, বাংলাদেশি, তখন সেই কমিটির উপরে যে টাকা দিবে তার একটা প্রভাব থাকবেই, এটা আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন না, পুরো কমিটির উপরে প্রভাব থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে চাইবে, কমিটি সেই রিপোর্টটাই দেওয়ার চেষ্টা করবে। এখন হয়তো আপনার এটা মনে হচ্ছে যে
তারা বলবে যে না আমরা এটা করেছি, এটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, নাটক অনেক কিছু দেখবো, কিন্তু এই নাটক শেষ হবে যখন এই কমিটি আবার থাকবে না, তখন বলবে কোনো একদিন যে আমাদেরকে বলা হয়েছিল এইভাবে দিতে, কোনো একজন ফাঁস করে দেবেন। এইটা হবে বাস্তবতা। আমি সবচেয়ে বড় প্রশ্ন তুলবো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে, তদন্ত রিপোর্ট পাওয়ার পরেও আজ পর্যন্ত কেন, এখন পর্যন্ত কেন আপনারা ডিক্লারেশন দিচ্ছেন না, কেন শাস্তি কার্যকর করছেন না, কেন বলছেন না যে এই বেরিয়ে আসছে না, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা দোষী না, কিংবা দোষী হলে শাস্তি কেন দিচ্ছেন না, কী শাস্তি নিচ্ছেন? তার মানে আপনার কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? প্রশ্ন হলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? আপনি এটা দেন, স্বচ্ছতার জায়গায় আসেন। আপনার কোনো প্রতিবেদন তো বাংলাদেশের আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটা আমরা আলোর মুখ দেখি না। আপনি একজন ডিরেক্টর হলো ফিক্সিংয়ে আগ্রহ প্রকাশ করলো, জলজন্ত উদাহরণ আছে, সোহিলি নামের একটা মেয়ে আইসিসির ওয়ানডে যে ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, বা আইসিসি একটা নারী ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, সেই সময় আপনার একটা মেয়ে সোহিলি, সে হলো প্রস্তাব দিয়েছে আর একটা লতা মণ্ডলকে, সেই প্রস্তাবের কারণে তার শাস্তি হলো, আইসিসি শাস্তি দিল, নিষেধাজ্ঞা দিল। নাদির শাহ যে স্টিং অপারেশনে অংশ নিয়েছিল ইন্ডিয়ান একটা সাংবাদিকের, সেই স্টিং অপারেশনের কারণে 10 বছর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আপনার শামীমের নিষেধাজ্ঞা কেন আপনি দিচ্ছেন না? প্রথম কাজ হলো আপনার নিষেধাজ্ঞা দেওয়া। আপনি বিসিবি সভাপতি নির্দেশ দিয়েছেন, আমি যতটুকু জানি যারা রয়েছেন অ্যান্টি করাপশন ইউনিট, এটা তো 10 বছরের কাজ না, আপনার রেকর্ডেড রয়েছে, আপনার অডিও রয়েছে, ফরেন্সিক রিপোর্ট করলেই তো হয়ে যায়। যখন ফরেন্সিক আপনি এক্সপ্রেস করেছেন বিং এ বিসিবি ডিরেক্টর, আপনি নিষিদ্ধ, সেই মুহূর্ত থেকে বাংলাদেশ ক্রিকেট আপনার পাশে বসে, প্রেসিডেন্টের পাশে বসে কেক কাটে, জন্মদিনের কেক কাটে এই লোক, হাউ ডেয়ার! তার মানে আপনি ফিক্সারদের পালছেন, আপনি লালন পালন করছেন, তাকে বাঁচানোর চেষ্টা করছেন, মানে আগ্রহ প্রকাশ করারই তো একটা অপরাধ আইসিসির ল অনুযায়ী, এই গেম অনুযায়ী। তাহলে আপনি কেন করবেন? সেটা তো বাইরের কোনো লোক না, সে তো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত। এরকমটা কেন হচ্ছে? বোর্ড, আমরা এর আগেও দেখেছি নাজমুলকে তার যে দায়িত্ব সেখান থেকে সরিয়ে দিয়ে তাকে আবার আনা হয়েছে, একই ঘটনা তার ক্ষেত্রেও দেখলাম। মানে এই ধরনের লুকোচুরি, এই ধরনের মানে পরিস্থিতি আসলে সামাল দেওয়ার চেষ্টা করা বিসিবির পক্ষ থেকে কেন? যদি স্বাধীন তদন্ত কমিটি দিয়ে আসলে তদন্ত হয়, তাহলে তো সেই রিপোর্ট প্রকাশ করতেও মানে কোনো বাধা থাকার কথা না। আপনার কাছে কি মনে হয়? দেখুন, সব কিছুতেই স্বচ্ছতা আমাদের সামনে বলা হয়, কিন্তু ভেতরে অস্বচ্ছতাই সবচেয়ে বড় বেশি, না হলে এরকম ঘটনা ঘটার কথা নয়। আপনি ধরেন নাজমুল ইসলাম যখন কথা বলছে, সে সরি বলুক আর যাই বলুক, প্রকাশ্যে এসে কিন্তু পরক্ষণে যেমন মিডিয়ার সামনে আপনি সমালোচনা করেছেন, নিকৃষ্ট মন্তব্য করেছেন, সেই প্রেক্ষাপটে যখন আপনার তদন্ত হয়েছে কিংবা আপনি শোকজ নোটিশ দিয়েছেন, সেটা কারণ দর্শানোর নোটিশে জবাব দিয়েছে, সেই সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার আপনার সংবাদ সম্মেলনের মাধ্যমে তার উচিত ছিল যে বলা যে আমি দুঃখিত, আমার এটা ভুল হয়েছে, কিংবা বিসিবি যারা তদন্ত করেছে বা ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রকাশ্যে প্রেসিডেন্ট সহকারে বলা উচিত ছিল যে প্রজ্ঞাপন জারি করে যেভাবে আপনি করেছেন, তাদেরকে এখান থেকে বাতিল করেছিলেন, তার চেয়ারম্যানশিপ কেড়ে নিয়েছিলেন, সেইভাবে প্রজ্ঞাপন জারি করে আপনার করা উচিত ছিল, কিন্তু আপনি করেননি, লুকোচুরি ছাপা করেছেন। তার মানে হচ্ছে আপনি অসৎ। প্রশ্ন, আমার প্রশ্ন না, কিন্তু এই যুক্তি বলে আপনার সিদ্ধান্তগুলো নৈতিক না, আপনি অনৈতিক। আপনার বিরুদ্ধে সবাই যে প্রশ্ন তুলছে, এটা কেন সুযোগ দিচ্ছেন? আপনি সুযোগ দিবেন না, আপনি স্বচ্ছ থাকেন। আরে ভাই, আপনার পাওয়ার কি আছে এখান থেকে? আপনি তো ইন্টারন্যাশনাল একজন ক্যাপ্টেন ছিলেন, বিশ্বকাপ দলের মতো ফার্স্ট বিশ্বকাপের ক্যাপ্টেন ছিলেন, তো সেই জায়গায় আপনি তো সম্মানিত, সেই সম্মানিত জায়গাতে আপনার এইগুলি মানে সম্মানটা ধরে রাখতে হবে না? আপনি কেন এই যে সব কিছু করে অন্যের লাইবিলিটিস নিয়ে আপনি পুরো প্রক্রিয়াটাকে, পুরো সিস্টেমটাকে, পুরো একটা ইনস্টিটিউশনের দুর্নাম করিয়ে যাচ্ছেন? তাতে আপনার দুর্নাম হবে। আপনি তো আজীবন এখানে থাকবেন না, যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের ইমেজের স্বার্থে আপনি সিদ্ধান্তগুলি নেবেন। যে সিদ্ধান্ত আপনাকে মানে বিতর্কিত করবে, যে সিদ্ধান্ত আপনার ইমেজ নষ্ট করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আপনার পেছনে কে আছে না আছে সেটা ব্যাপার না, কারণ বিসিবি প্রেসিডেন্টের ক্ষমতা এখানে আমরা যেটুকু দেখছি আমেরিকান প্রেসিডেন্টের সমান। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোনো সিদ্ধান্ত বিসিবি সভাপতি নিতে পারেন, আমেরিকান প্রেসিডেন্ট যেমন আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, ওই যে মাদুরে তুলে নিয়ে আসতে পারেন। তার মানে হচ্ছে যে আপনি যখন এইরকম সিদ্ধান্ত নিতে পারেন, কোন মানে ভদ্রলোক কী বললো কিচ্ছু আসে যায় না তো। আপনি রুল দিয়ে বসে থাকেন, আপনার অসহযোগিতা করবে, কী অসহযোগিতা করবে? মিডিয়ার সামনে এসে বলে দেন আপনি ফাঁস করেন, কিন্তু আপনি করবেন না। কারণ এরা যত অপকর্ম হয়েছে নির্বাচন থেকে শুরু করে সব কিছু, তাহলে সঙ্গী 3-4টা গ্রুপ একটা দলের ভেতরে, এরকম হলে তো একটা বোর্ড বা একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে না। আমরা রেসপেক্ট করি
আমরা চাই এখানে যারা ক্রিকেটার রয়েছেন, সাবেক ক্রিকেটার, তারা যেহেতু এই গেমটা খেলেছেন, তাদের মায়াটা যেন আর বেশি থাকে, তারা যেন এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে নিয়ে যান। বাইরে অনেক কিছুই হবে, সেই জিনিসগুলোকে প্রোটেকশন করা, সেই জিনিসগুলোকে সামাল দিয়ে আপনাকে সঠিক জিনিসটা প্রকাশ করতে হবে, সেইটাই আপনার দায়িত্ব। এই জন্যই আপনি এখানে, আপনি যদি এই কাজগুলি করে দেখাতে পারেন তাহলে আপনি সম্মানিত হয়ে থাকবেন। আপনি যখন ফেল করবেন তখন আপনার সমালোচনা হবে, তখন আপনাকে নিয়ে অনেক কথা হবে, প্রশ্ন উঠবে। আমি চাই অনতি বিলম্বে আপনি এই যে তদন্তটা করা হয়েছিল, তদন্ত রিপোর্টের জিস্ট আছে, সেই জিস্টটা প্রকাশ করেন, শাস্তির যদি থাকে সেই শাস্তিটা কার্যকর করেন দয়া করে। হাইকোর্ট যেহেতু রুল দিয়েছে, তার মানে তো সেটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। সেই রিপোর্টটা তো হাইকোর্টকে দিতেই হবে, সেটা কি দেওয়ার অগ্রগতি কতটুকু? আপনি হয়তো হাইকোর্টকে দিবে, কিন্তু এখন তারা রিট মানে অনুরোধ করবে যে এটা গোপন রাখার জন্য বা করার জন্য, বেটার এরকম করতে পারে, কারণ আইনের যা আইনি নানা রকমের প্যাচ থাকবে, সেই প্যাচের মাধ্যমে করবে। কিন্তু জনতার আদালতে আপনারা দোষী যতক্ষণ পর্যন্ত জনতার সামনে প্রকাশ করবেন। কারণ একটা মেয়ে যখন পুরো সারা বিশ্বের সামনে তুলে ধরেছে নিজের মানে হেনস্থার কথা, তখন আপনি সে হেনস্থা হইলে বলবেন হেনস্থা হয়েছে, আর যদি হেনস্থা না হয়ে থাকে সেটাও বলবেন যে হেনস্থা হয়নি, সেটা পুরো বিশ্বের কাছে আপনি জানাতে হবে। চিকু ভাই, আসলে অনেক কিছুই বললেন এই বোর্ডকে নিয়ে, আমি একদম শেষ প্রশ্ন জানতে চাই, মানে এই বোর্ডের আসলে ভবিষ্যৎ কি? আগামী নির্বাচন 12 তারিখে, নির্বাচনের পরে আসলে ভবিষ্যৎটা কি? নিশ্চয়ই মানে অনেকেই, এটা আমার মতো অনেকেই জানতে চায়। দেখুন, আমিও এরকম ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দলের কিছু কর্মী এসে, একটা বিশ্ববিদ্যালয়ের কিছু নেতা এসে তারা এখানে মহড়া দিয়ে যায়, তাদেরকে মানে তাদের শেল্টার, যারা যেই বোর্ডের কর্মকর্তারা এরকম একটা রাজনৈতিক দলকে ব্যবহার করার চেষ্টা করছে এই মুহূর্তে, তার মানে হচ্ছে তারা ভাবছে নির্বাচনে তারা জয়ী হয়ে আসলে তারা পুরো যেভাবে দেশকে মানে অস্থির করবে, যেভাবে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেইভাবে তারাও সাদাই করবে। না হলে কেন আপনার রাজনৈতিক দলের নেতারা আপনার এখানে এসে আপনার মহড়া দিয়ে যাবেন? এটা তো উচিত না। এই বোর্ডের ভবিষ্যৎ কি সেটা মানে এদেশের রাষ্ট্র, এদেশের সরকার সিদ্ধান্ত নেবে, মন্ত্রণালয় পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। কিন্তু আপনি যখন মহড়া নিচ্ছেন, তার মানে আপনার উদ্দেশ্য স্বচ্ছ না, আপনার উদ্দেশ্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। আপনি সেই জায়গা থেকে ব্যাকিং হয়ে আসছেন, আপনি কোনো একটা রাষ্ট্রের হয়ে কাজ করছেন কিনা আমি জানি না। আপনার এইসব প্রশ্ন আসবে এখন। কার হয়ে কাজ করছেন আপনি? বাংলাদেশের না অন্য কারো? ইন্ডিয়ার, পাকিস্তানের? কার হয়ে কাজ করছেন? আরেকটা ব্যাপার জানতে ইচ্ছে করছে, টুর্নামেন্ট একটা যেহেতু হচ্ছে, সেই টুর্নামেন্টটা খুব সম্ভবত 4 দিনে, ফাইনাল সহ 4 দিন, কিন্তু মানে সেটাও তো নির্বাচনের আগে শেষ হয়ে যাবে। আমি যদি সেই হিসাব করি 9 তারিখে ফাইনাল, এরপরে তো দীর্ঘ একটা গ্যাপ পাকিস্তান সিরিজের আগে, এই গ্যাপটাই ক্রিকেটাররা কি না, এই সময়টা একটা টুর্নামেন্ট আছে যেটা হচ্ছে ওয়ানডে প্রস্তুতির জন্য আপনার বিসিএল যেটা হবে ওয়ানডে টুর্নামেন্ট। আগে এটা অনূর্ধ্ব 23 হওয়ার কথা ছিল, সেই টুর্নামেন্টটা এখন হবে সব মানে বয়সের কোনো বার থাকবে না, ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে নিয়ে 3টা দল হবে, এখন যেমন 3টা দল হলো, আর এইচপি দলটা খেলবে। এই 4টা দল নিয়ে হবে আপনার বিসিএল। এই 4 দলের বিসিএল যেটা নর্মালি হওয়ার কথা না, হওয়ার কথা যে সব থেকে বাছাই কিন্তু সেরা প্লেয়ারদের নিয়ে খেলা। 23 কেন করতে চেয়েছিল? কারণ হচ্ছে যে আপনার মাঝখানে আর কোনো বয়সভিত্তিক ফার্স্ট এইরকম লিস্টেড টুর্নামেন্ট নাই, অর্থাৎ ওয়ানডে টুর্নামেন্ট ওইভাবে নাই। এই কারণে বিসিএলের এই টুর্নামেন্টটা হবে এবং সেটা 14-15 দিনের একটা টুর্নামেন্ট, যেটা হচ্ছে 2 তারিখে শেষ হয়ে যাবে। বাকি সময়টা তারা আবার পাকিস্তান সিরিজের জন্য ক্যাম্প করবে, একটু বিরতি দিয়ে ক্যাম্প করবে। 12 তারিখে আপনার ফার্স্ট খেলা, 8 তারিখে যদি বিশ্বকাপের ফাইনাল শেষ হয়ে যায়, পাকিস্তান সাপোজ যদি বিশ্বকাপের ফাইনালও খেলে, তাহলে আপনার ওখান থেকে দেশে গিয়ে অথবা এখানে সরাসরি চলে আসবে ওয়ানডে দলটা, এসে আপনার 12 তারিখে প্রথম ম্যাচ খেলবে, 14 তারিখে দ্বিতীয় ম্যাচ, তারপর 16 তারিখে তৃতীয় ম্যাচ খেলে চলে যাবে। তো মার্চের মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে যদি লিগ চালু করতে পারে তাহলে লিগ খেলবে, আর যদি লিগ চালু করতে না পারে ততদিন তো বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সব বোঝা যাবে যে কে থাকছে কে থাকছে না, এই ক্লাবগুলো আসবে কি আসবে না। রাজনৈতিক সরকার থাকলে তো কেউ না কেউ যুক্ত হবেই। তো সেই জায়গা থেকে এখন যে স্বেচ্ছাচারিতা আমরা দেখতে পাই, সেই স্বেচ্ছাচারিতা হয়তো থাকবে না, সেটা সব দিকের থেকেই, ক্লাবের পক্ষ থেকে বলেন, বোর্ডের পক্ষ থেকে বলেন, সব দিকের থেকে এই স্বেচ্ছাচারিতা বন্ধ হবে। আমরা আশা করি এখানে একটা সুন্দর পরিবেশ থাকবে এবং ক্রিকেটই ক্রিকেট হলো একটি স্পোর্টস এবং এই স্পোর্টিং পরিবেশ, এনভায়রনমেন্ট এবং জেন্টলম্যান গেম বলা হয়। আমরা আশা করি যে সব দিক থেকেই, সেটা সাংবাদিক হোক কিংবা এটা ক্রিকেটার হোক কিংবা বিসিবির পরিচালক বলেন বা কর্মী বলেন বা কর্মকর্তা বলেন কিংবা আপনার সারাউন্ডিংস যারা থাকে, দর্শক বলেন, সবার মধ্যেই আমরা একটা স্পোর্টিং অ্যাটিটিউড দেখতে চাই। লেখালেখি হবে,
এটা কাজ, ভুল করলে আপনার এটা ধরে দেওয়া হলো মিডিয়ার কাজ, কারণ মিডিয়া হলো এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য, ভালোটার প্রশংসা করার জন্যই আপনার এখানে আসে। আপনি সব কিছু উড়িয়ে দিতে যদি চান যে মিডিয়ার কোনো অবদান নাই, অনেকেই শুনি যে ঢাকার লিগে কোনো অবদান, মিডিয়ার অবদান কি? আপনার ডাইরেক্ট অবদান হচ্ছে, আপনি যদি বলি তাহলে যে আপনি যে স্পন্সরগুলি পান, আপনি স্পন্সরগুলি দেয় এবং আইসিসি থেকে যে আপনার রেভিনিউ পান, সেই রেভিনিউর পেছনেও কিন্তু মিডিয়ার ভূমিকা। আইসিসি যে মিডিয়ার পেছনে বিশ্বকাপ যখন চলে বা যে পরিমাণে খরচ করে, আপনার যদি তাদের ধারণা থাকতো, আমার নিশ্চয়ই ধারণা আছে, কারণ তারা তো বোর্ড পরিচালক আইসিসির, তো যে খরচ হয়, যে ইনভেস্টমেন্ট করে, সেই মানে জামায়াতুরের মতো দেখে থাকবেন আপনি ওখানে। কারণ হচ্ছে তারা জানে যে তাদের মাধ্যমে গ্লোবালি এই ক্রিকেটটা প্রচার হচ্ছে। তো বাংলাদেশের দর্শকরা এত ক্রেজি, কারণ হচ্ছে মিডিয়ার এখানে ফোকাস আছে। যখন থাকবে না তখন আসবে না লোকজন, জানবেও না। আপনি কারকে দিয়ে জানাবেন? খালি ফেসবুক দিয়ে? অত সহজ না দুনিয়াটা, অত সহজ না। তো আপনাকে রেসপেক্ট করেন, সবার প্রতি সবাই রেসপেক্ট থাকবে। আমি আশা করি যে কাউকে শত্রু ভাবার জন্য না, আমরাও কাউকে শত্রু কখনোই চিন্তা করবো না, কারণ সাংবাদিকরা কখনো কারোর মানে কাউকে শত্রু ভাবতে পারে না। আপনারা হয়তো সাংবাদিকদের শত্রু ভাবাপন্ন ভেবে নানা রকমের মন্তব্য, নানা রকমের অ্যাটিটিউড শো করেন, সেটা আমরা আশা করি সেই জায়গা থেকে আমরা একটা সুন্দর পরিবেশ, কারণ আপনিও খেলোয়াড়, আপনারাও খেলোয়াড় ছিলেন, কিংবা খেলোয়াড় তৈরিতে সহযোগিতা করেছেন, কিংবা লিগ চালাতে সহযোগিতা করেন, কারণ আপনার এখানে অবদান রয়েছে। তেমনি মিডিয়া বলেন, সমর্থক বলেন, সবারই অবদান রয়েছে এখানে। সমর্থক না থাকলে যেমন আপনার ক্রিকেট চলবে না, সাংবাদিক না থাকলেও এটা প্রচার পাবেন না, আপনি এটা জানবেন না। শুধুমাত্র আপনি খেলে নিজে খেলবেন, এটা হয় না। ধন্যবাদ সিকান্দার ভাই, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। আবারও নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরবো।